আসা যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলাদেশের বিখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হকের লেখা একটি রোমান্টিক উপন্যাস ভালোবাসা আমি তোমার জন্যে কাঁদছি। উপন্যাসটির পর্ব সংখ্যা 4 আজকে পাঠ করে শোনাব। ঢাকা স্টেডিয়ামে খেলতে আসছেন জয়সুরিয়া রানাতুঙ্গা। রাত ও সাদ মামার গলায় ঝুলে পড়ল, মামা খেলা দেখতে যাব, খেলা দেখতে যাব। তারা ফোন করলো অপিকে, আন্টি তুমিও চলো, তুমি গেলে মামা নিয়ে যেতে রাজি হবে। অপি তাল ঠুকল, ঠিক আছে চলো যাই। মুশকিল হলো তারা কোন গ্যালারিতে ঢুকবে। সাদ রাত সমর্থক আ বাহিনীর আর শ্রীলঙ্কার, বিশেষ করে অন্ধভক্ত জয়সুরিয়ার। কিন্তু জয়সুরিয়া রানাতুঙ্গা আজ খেলবেন মোহামেডানের হয়ে। অপি অবশ্য পার মোহামেডান আর ফারুক আবাহিনীর দূরবর্তী সমর্থক। রাত সাদ বলল, আমরা মোহামেডান গ্যালারিতে বসবো। না না না, বুদ্ধি করে ওরা ঢুকলো নিউট্রাল গ্যালারিতে। কিন্তু সমস্যা হলো ওখান থেকে পিচটা একটু বেশি দূরে। সঙ্গে তারা নিল এক ফ্লাক্স চা, প্রচুর স্ন্যাক্স এবং একটা বাইনোকুলার। জয়সুরিয়া রানাতুঙ্গা বিমানবন্দর থেকে সরাসরি ঢুকলো স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করলো মোহামেডানি, মাত্র 23 রান করে জয়সুরিয়া আউট। বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ডধারীর এই অবস্থা? অপি এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই দু ভাই একযোগে প্রতিবাদ করা শুরু করলো। না না, জানো না আমাদের পিচ খারাপ, এই আর্টিফিশিয়াল টার্ফে ভালো খেলোয়াড়রা খেলতে পারে না। বোলার নিজেই বোঝে না কোন বল সুইং করবে কোনটা করবে না। খানিক পরে রানাতুঙ্গা আউট হয়ে গেল। রাজসাদ বলল, বলেছিলাম কি না এই উইকেট ভালো ব্যাটসম্যানদের জন্যে নয়। অপি বলল, নাচতে না জানলে উঠান বাঁকা। রাজসাদ ভ্যা করে কেঁদে ফেলল। কি মুশকিল কি মুশকিল, এখন অপি কি করে? সে হাসি বাড়ির মেয়ে, হাসানোর নানা কায়দা কানুন সে জানে। সে বলল, আমার মনে হয় উইকেটে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়েছে। ফেলুদাকে দিয়ে তদন্ত করলে ব্যাপারটা ধরা পড়বে। যমজ এ দু ভাই সারাক্ষণ ফেলুদার গোয়েন্দা কাহিনী পড়ে, সব জায়গায় অ্যাডভেঞ্চারের গন্ধ খুঁজে ফেরে। তারা বলল, খুব ভালো হয় ফেলুদা যদি ঢাকায় আসেন। রাত বলল, আর খেলা দেখব না, চলো বাড়ি চলো। সাদ বলল, ঠিক কথা, ভালো লাগছে না আর। তারা গ্যালারি ছেড়ে বেরোলো, গেল স্টেডিয়ামে বইয়ের দোকানে। সাদ রাত খুবই খুশি, তারা বই বাঁচতে লাগলো। ছোটদের ভালো বই প্রায় সবই ওদের পড়া। পুজো সংখ্যা, আনন্দমেলা আর একটা জাফর ইকবাল সমগ্রদের কিনে দিল অপি। ফারুক দাম দিতে চাইলো, অপি বলল, না না, এই বই দুটো আমি ওদের দিচ্ছি, কি মনে করো আমাকে? স্টাইমেন্টের টাকা পুরোটা আমি পাই হাত খরচ হিসাবে। রাত বলল, মামা কানে কানে একটা কথা বলবো। মামা কান পাতলেন। রাত তার কি এমন গোপন কথা জানালো মামাকে। সাদ বলল, মামা আমারও একটা গোপন কথা আছে। মামা কান পাতলেন। সাদ তার গোপন বার্তা পেশ করল মাতুলের কর্ণকুহরে। কৌতূহলী দৃষ্টিতে অপি ফারুকের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার নিন্দা করা হচ্ছে বুঝি? ফারুক বলল, না না, জরুরি আবহাওয়া বার্তা, 10 নম্বর মহাবিপদ, সংকেত নয়। 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দুই ভাইয়ের বাথরুম পেয়েছে। দুই ভাই তখন আকারে ইঙ্গিতে মামাকে বোঝানোর চেষ্টা করছে, মামা বলে দিও না। অপি হাসলো। ফারুক বলল, এখানে আর ভদ্রলোকের বাথরুম কোথায় পাবো, চলো বাসায় ফিরে যাই। সাদ রাত বলল, তাই চলো। একটা স্কুটার নিয়ে অপি ফারুক বসলো সিটে। সাদ রাত একজন বসলো অপির কোলে, একজন ফারুকের। আসার সময় সাদ বলেছিল মামার কোলে রাত অপির। এবার ওরা বসলো কোল বদল করে। একজনকে সিটে বসিয়ে নেওয়া যেত, কিন্তু ওরা দুজনেই হয় সিটে বসবে নয়তো কোলে বসে যাবে। ওদের বাসায় পৌঁছে অপি বলল, দুজন আমার গালে দু গালে দুটো পাপ্পি দাও। ওরা দিল। তারপর বাথরুম লক্ষ্য করে এক ছুট।
এই মালঞ্চ নিয়তিময়, ফুল ধরেছে মৃত্যু গাছে, বাইরে যাবার রাস্তা কোথায়, শুধুও না ঝাউ পাতার কাছে। ফারুকের আপার ড্রাইভার কুদ্দুসের বাড়ি সাভারে। সে বাড়ি যাচ্ছে, আজ তার প্রথম পুত্রের আকিকা। ছেলের নাম রাখা হয়েছে সাদ্দাম হোসেন। কুদ্দুস খুবই সাদ্দাম হোসেনের ভক্ত। এ কারণে সে ইনকিলাব পড়ে। ইনকিলাব পড়ে বলে ফারুক তাকে 3বার লাস্ট ওয়ার্নিং দিয়েছে, ফল হয়নি। বাপের বেটা সাদ্দাম, দেখছেন আমেরিকার সাথে লড়াই কইরা টিকে আছে। আরে হাতি ঘোড়া রাশিয়া জার্মানি গেল তল, দেখেন সাদ্দাম হোসেনের হাঁটু ভেজে না। দুপুরবেলা 2 খাসি জবাই হবে শুক্রবার। কুদ্দুস বলল, আপা গাড়িটা দেন, যাবো আর আসবো। রাত ও সাদ বলল, আমরাও যাব। সেদিন আর দুপুরবেলা রাজসাদের বাবা ডাক্তার মঞ্জুরুল আহসানের দাওয়াত, হোটেল সোনারগাঁওয়ে। ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশন। দাওয়াত শুধু স্বামী স্ত্রীর, এখন ছেলে দুটো কি করবে? ফারুক তো সকাল থেকেই নেই। পাবলিক লাইব্রেরিতে ফিল্ম সোসাইটির ফেস্টিভ্যাল, সারাদিন ফিল্ম দেখাচ্ছে, পৃথিবীর সেরা ছবিগুলো। যুগলে বেরিয়ে পড়েছে নিশ্চয়ই। কুদ্দুস বলল, আপা আপনারে যাইবেন না? এটাই তো বড় দুঃখের কথা। আমার ভাগ্নের দুইটা যাক যাক ওদের মা ওদের সঙ্গে একটা সোনার চেন দিলেন, বক্সে করে কুদ্দুসের ছেলে সাদ্দাম হোসেনকে উপহার দিতে। ছেলেগুলো সাভার গেল। 2টো খাসি জবাই হচ্ছে। গ্রামে কুদ্দুসের বাড়িতে হইচই, শুধু কুকুর খেদানোর জন্যই 3জন লোক বাঁশ হাতে কর্তব্যরত। পোলাও রাধা হচ্ছে, গন্ধে আঙিনা মৌ মৌ করছে। বাড়ি পৌঁছে কুদ্দুস লেগে গেল কাজে। প্রথমেই একটা কাজের মেয়ের গালে চড় মেরে বলল, ওই তার নাকে সর্দি কেন? মাইনেশ্বরের ডাইকা সর্দি খাওয়াইবি? তারপর হাঁক ছেড়ে বলল, আমি আইসি পড়ছি আব্বাজান, আমেরিকার শায়েস্তা করতে আমি আইসা পড়ছি। রান্নাবান্না কত দূর? ডেকোরেটরে কে আসছে? প্লেট ধোয়া হলো? রাত আর সাত সাদ্দামের গলায় সোনার চেন পরিয়ে দিল। তাদের দৃষ্টি বাইরে, ধুধু গ্রাম। ধান কাটা হয়ে গেছে, গাছগাছরা ধুলির আস্তর। কাঁচা রাস্তা দিয়ে ব্রাকের এক মহিলা কর্মী ধুলি উড়িয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। পালপাল গরু চড়ছে খেতে। সেসব ছাড়িয়ে 2 ভাই দেখছে ওই স্কুলের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে। কুদ্দুস মামা, আমরা ক্রিকেট দেখতে যাই। যাবা? যাবো। আচ্ছা যাও। ওই রকেট মিয়া, এই 2 সাহেবের ক্রিকেট খেলা দেখায় আনো। ওরা 3জন চলল। রকেট ওদেরই বয়সী। সাদ বলল, তোমার নাম রকেট? হ্যাঁ। রাত বলল, তুমি স্কুলে যাও? হ্যাঁ, ওইটাই তো আমাগো স্কুল। তুমি ক্রিকেট খেলতে পারো? পারি, আমারে লয় না। ওরা স্কুল মাঠে পৌঁছে গেল। টেনিস বল, কাঠ কেটে বানানো ব্যাট, বাঁশের উইকেট, স্ট্যাম্প। স্কুল ঘরে বল লাগলে 2 রান, পুকুরে বল পড়লে কোনো রান নেই। খেলা চলছে, 2 ভাই দেখছে। তার চেয়েও তাদের কাছে আকর্ষণীয় মনে হচ্ছে পুকুরটা। কেউ জানে না কখন 2 ভাই পুকুরে নেমে গেছে। তাদের শার্ট সোয়েটার রয়ে গেছে পাড়ে। 2জন সাঁতার কাটতে চেষ্টা করলো, খুবই ঠান্ডা পানি। পরনে জিন্সের ফুল প্যান্ট, ভিজে ওদের পা টেনে ধরল। হঠাৎই পানি গভীর হয়ে গেছে। সাত ডুবে যাচ্ছে। রাত তাকে বাঁচানোর জন্য সেদিকে ঝাঁপিয়ে পড়ল। সাত ধরেছে রাতকে, রাত ধরেছে সাতকে। একবার 2 ভাই চিৎকার করে উঠল, রকেট রকেট বাঁচাও, আমরা ডুবে যাচ্ছি। তখনই মিডল স্টাম্প পড়ে গেল। উপস্থিত দর্শকরা তালি দিচ্ছে। এক ব্যাটসম্যান ফিরে আসছে, আরেকজন যাচ্ছে। 2 ভাইয়ের আত্মচিৎকার কোথায় হারিয়ে গেল। ওপরে কার্তিকের আকাশ, নীল রোদে জ্বলা। পুকুরের পাড়ে লম্বা লম্বা ঘাসের ডগায় ফড়িং উঠছে। কিনারের স্বচ্ছ জলে ডানকানি মাছের ঝাঁক। জলের মধ্যে 2জন ডুবে গেল। 2 ভাই বুড়বুড়ি উঠল খানিক। তোলপাড় করা জল শান্ত হলো। আরও কতক্ষণ পর বল পড়ল পুকুরের জলে। দক্ষ ছেলেরা প্যান্ট বাঁচিয়ে বাঁশের ডগা দিয়ে বল ডাঙায় তুলল। পুকুরের বল গেলে নো রান। এরপর নিয়ম করতে হবে, পুকুরের পানিতে বল পড়লে 2 রান কাটা। পুকুরের পাড়ে কেন উজ্জ্বল জামাগুলো পড়ে আছে কেউ খেয়াল করল না। ফিল্ম টিলিম দেখে অপিকে তার বাসায় পৌঁছে দিয়ে রাত 9টায় ফারুক এলো বাসায়। বাসায় কেউ নেই, শুধু কাজের বুয়া। সে কাঁদতে লাগলো, ও ভাইজান, আপনি কোটে গেছিলেন? সর্বনাশ হইয়া গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? কেঁদো না তো বুয়া, খুলে বলো।
ফারুকের বুক কাঁপছে, হাত পা নিঃশ্বাস, শরীর শক্তিহীন। রাতবাবু সাতবাবুর মনে হয় কিছু একটা হয়েছে। ওরা কোথায়? সাভারে কুদ্দুস ভাইজানের বাড়িতে গেছিল। হোটেল থাকি ফোন খবর আসছে। খবর পাইয়া আপা সাহেব বাইর হইয়া গেছেন। আপা কান্দাকাটি করিয়া বেহুশের লাকান হইয়া গেছেন। ও ভাইজান কি হইবে এখন? ফারুকের সমস্ত শরীর কুলিয়ে উঠল। মনে হয় পৃথিবীটাই উল্টে যাচ্ছে। সে চোখে আঁধার দেখছে। ধপ করে বসে পড়ল। সংবিত ফিরে পেয়ে সে স্থির করল কর্তব্য। সে সাভার যাবে। কুদ্দুস মিয়ার ঠিকানা সে জানে। গাড়িতে একা উঠলে ড্রাইভারের সঙ্গে নানা গল্প করত। মানুষের বিচিত্র জীবন কাহিনী শুনতে তার ভালোই লাগে। সে একটা স্কুটারে উঠল। চলো সাভার বাজার। সাভার বাজারে পৌঁছতে বেজে গেল রাত 11:15। তখন বাজার পাতলা হতে শুরু করেছে। একটা দুটো চায়ের দোকান তখনও খোলা। একটা চায়ের দোকানে গিয়ে ম্যানেজারকে সে বলল, ভাই, নন্দীপুরের কুদ্দুস ড্রাইভারের বাড়িতে আজ কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারেন? ম্যানেজার মাথা নাড়ল। ক্যাশ বাক্সে তার হিসাব মিলছে না। চোখ তুলে তাকানোর অবকাশও তার হয় না। একটা বেয়ারা এগিয়ে এলো। চারে কি কিছু জিগাইছিলেন? নন্দীপুরে আজ কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট মানে কী ধরনের? না, দুটো বাচ্চা ছেলে হইতে পারে। কিছু একটা হয়েছে মনে হয়। দুইজন কাস্টমার গল্প করতেছিল শুনলাম। থানা পুলিশ হয়েছে। আপনি থানায় খোঁজলন? একই স্কুটারে চড়ে ফারুক থানায় গেল। সেখানে গিয়ে সব জানতে পারল দুটো বালক পানিতে ডুবে মারা গেছে। রাদ আহসান ও সাদ আহসান 8, নন্দীপুর ফিরি প্রাইমারি স্কুলের পুকুরে ডুবে। স্কুল চত্বরে ক্রিকেট খেলারত ছেলেরা পুকুর থেকে ছেলে দুটোকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। থানায় জিডি হয়েছে। পুলিশ লাশ দুটো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ভিকটিমের মা বাবা আসছিল। ওনারাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। এখান থেকে ডিএমসিতে পাঠানোর অ্যারেঞ্জমেন্ট করেছে, থানার ডিউটি অফিসার বললেন। ফারুকের মনে হতে লাগলো সেই অপরাধী, সেই হত্যা করেছে তার ভাগ্নে দুটোকে। এখন বুবুর সামনে সে যাবে কি করে? হায় হায়, বুবু এখন কি করছেন? বাচ্চা দুটো এখন শুয়ে আছে লাশ কাটা ঘরে, অন্ধকার টেবিলের উপরে। তার মনে সামান্য আশা, হয়তো অন্য দুটো বাচ্চাকে রাতসাত বলে ভুল করা হচ্ছে। সে নিজ চোখে দেখতে চায়, দেখে সিদ্ধান্ত নিতে চায় ওরা সত্যি রাতসাত নয়। সেই স্কুটার নিয়ে রওনা হলো ডিএমসি মর্গে। মর্গের পাশেই ডোমের ডেরা। ফারুক তাদের দরজায় কড়া নাড়ল। মর্গের দরজাটা একটু খুলুন, আমার রিলেটিভ মারা গেছে কিনা আমি দেখব। দরজা খুলল একজন তরুণ। ডোম বললে, চেহারা সুরত যেমন হবে বলে মনে হয় এ তেমন নয়। সে রাগী গলায় বলল, মর্গের তালা খোলার কোনো নিয়ম নাই, যান যান। ফারুক কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এলো। ক্ষীণ আশা, হয়তো গিয়ে দেখবে রাত সাত খেলছে, পড়ছে, হাসাহাসি করছে। বাড়ির সামনে গাড়ির ভিড়। ভেতরে ঢুকে দেখলো বুবু অজ্ঞান হয়ে গেছে। তার পাশে নার্স। দুলাভাই নিজেই বড় ডাক্তার। লোকজন, আত্মীয় স্বজন বাড়িতে বিক্ষিপ্ত ও চিন্তিত মুখে ঘুরছে। দুলাভাই তাকে দেখে কিছুই বললেন না। তার মুখ থমথমে। ফারুক হাউমাউ করে কেঁদে উঠেই জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকাল। অপি খবরের কাগজ পড়ছে নিতান্ত নৈমিত্তিক ভঙ্গিতে। হঠাৎ প্রথম পাতায় বর্ডার দেওয়া দুই বালকের ছবির ওপর তার চোখ পড়ল। এ কি? রাতসাত আর নেই। তার শরীর হিম হয়ে গেল। মনে হলো শীত দ্বারা পেয়ে একটা বড় শীতল সাপ নেমে যাচ্ছে। ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। রাতসাদের মৃত্যুতে ফারুকের প্রতিক্রিয়াটা যে ভয়াবহ হবে তা অপি সহজেই বুঝতে পারে। তারা তো কেবল তারা ভাগ্নে ছিল তাই নয়, বন্ধুও ছিল। যে কোনো চলে যাওয়া, যে কোনো শূন্যতায় দুঃখজনক। কিন্তু শিশুর মৃত্যু, তরুণের মৃত্যু, যুবকের মৃত্যু সহ্য করা কঠিন। এই দুর্ঘটনা ফারুকের জীবনটাতে এক কালো ছায়া ফেলে রেখে গেল। অপি নিজেই কি সামলাতে পেরেছে শোক? পুরো হাসিবাড়ি স্তম্ভিত হয়ে গেছে এ বিয়োগ ব্যথায়। আর পত্রিকায় মানবিক প্রতিবেদন লেখা হয়েছে বড় করুণ, মর্মস্পর্শী করে। সেসব পড়ে সবাই স্তম্ভিত। কিন্তু অপি কল্পনা করতে পারে না ছেলে দুটোর বাবা মার শোকটা কতটা অসহ্য, কত তীক্ষ্ণ, কত রক্তক্ষয়ী, যন্ত্রণাময়। বুবু এখন কি ভাবেন, কি করেন? আহা,
কি সহজ সরল ভালো মানুষ একজন মহিলা, এত বড় আঘাত কেন তার উপর নেমে এলো? দুনিয়ার এ কি অবিচার! আহারে, নিষ্পাপ ছেলে দুটো, তাদের সঙ্গে অপির শেষ দেখা একই সঙ্গে দুটো চুম্বনের মধ্য দিয়ে। সেই সব কথা অপির মনে পড়ে ছেলে দুটো স্বাস্থ্যবান শরীর, সিল্কি চুল, খাড়া খাড়া কান আর বুদ্ধিতে ঝিকমিক করা চোখগুলো। দুর্ঘটনার খবর পেয়ে অপি ছুটে গিয়েছিল ওদের বাসায়। তখনও মৃতদেহ আসেনি মর্গ থেকে। বুবু তখন পুরোপুরি বিধ্বস্ত, তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দুলাভাই ছেলে দুটোর লাশ আনানোর জটিলতা নিয়ে তবু এক ধরনের লিপ্ততার মধ্যে আছেন। ফারুককেও পাওয়া গেল না, সে হাসপাতাল পুলিশ করছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন শোকটাও তো একদিন মানুষের কাছে সহনীয় হয়ে আসে। দিন যায়, কুলখানি হয়। রংপুর থেকে এসেছেন মৃতদের নানা নানি, কুমিল্লা থেকে দাদি। মিলাদ মাহফিল হয়। তারপর একদিন আসে 40তম দিন। 40 আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে হয়। এ কটা দিন প্রায় অপি যেত ওই বাড়িতে। বুবুই তাকে বলেছেন, বোন তুই আসিস। গেলে বুবু তার হাত ধরে বসে থাকতেন, নীরবে অশ্রু বিসর্জন করতেন। এই বাড়ির প্রতিটা ইঞ্চিতে, প্রতিটা আসবাবে, জিনিসে লেগে আছে ছেলে দুটো স্মৃতি। ওদের বইপত্র, কাপড় চোপড়, বিছানা বালিশ, জুতো, সাইকেল, খেলনাপাতি সব পড়ে আছে। দেওয়ালে ওদের বড় বড় ছবি। ফারুক এসেছে হাসি বাড়িতে, অপিকে নিয়ে বেরিয়েছে ও। হাসির কথা উঠলে হেসেছে তারা। জীবন এরকমই, খেতে হয়, পড়তে হয়, স্নান সারতে হয়, কে কার জন্যে বসে থাকে। এর মধ্যে ফারুক তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করে দিয়েছে অপির। ফারুকের মাও বুবুর মতোই মাটির মানুষ। একদিন 40 পর অপিকে ডেকে নানা গল্প করলেন। নিজের খামারের কথা, ফারুক নেহলিনের ছোটবেলাকার কথা, খোঁজখবর নিলেন অপিদের। তারপর ঘরে যখন কেউ নেই, কেবল তিনি আর অপি একা, তিনি অপির হাত ধরলেন। তার চোখ দিয়ে টপ টপ করে ঝরছে পানি। বললেন, মা, আমার ফারুক বড় ভালো ছেলে, কিন্তু একটু ভবঘুরে টাইপ। দায়িত্ব বোঝে না, নিতেও চায় না। কোনোদিন ঘর সংসারের কথা ভাবে না, বিয়ের কথা বললে এড়িয়ে যায়। আমার মাত্র এক ছেলে এক মেয়ে, এর মধ্যে নাতি দুটোকে হারালাম। তোমার বুবুর তো আর বাচ্চা কাচ্চা হবে না। এখন আমার কি নাতি নাতনির মুখ দেখার স্বাদ আহ্লাদ আয়? ফারুককে বোঝানো যায় না। তুমি মা ফারুককে বোঝাও, ওর তরফে যদি একটা নাতি পায়, তাহলেও তো এই শোকে খানিক সান্ত্বনা আসে, তোমার বুবু একটা আশ্রয় পায়। না হলে তো মেয়েটা বাঁচবে না। কি চেহারা হয়েছে মেয়েটার। ফারুকের বাবা মা রংপুরে চলে গেলে নির্জন নীরব বাড়িতে অপি মাঝে মধ্যেই যায় বুবুর কাছে। সন্তান হারিয়ে বুবু যেন এখন অপিকেই তার ছায়া হিসাবে পেয়েছেন। তাকে কাছে কাছে রাখতে চান, তার হাত ধরে বসে থাকেন, তাকে বুকে জড়িয়ে ধরে রাখেন, এটা ওটা কিনে দেন, ভালো মন্দ খাওয়ানোর জন্য অস্থির হয়ে যান। একদিন বুবু বললেন, অপি রে, তোরা তাড়াতাড়ি বিয়ে কর, তোদের বাচ্চাটা মানুষ করার দায়িত্ব আমার। মা হিসেবে না হোক, আয়া হিসেবে তোরা আমাকে নিস। অপি তাড়াতাড়ি বুবুর মুখ চেপে ধরল, বলল, বুবু তুমি কি আমাকে পর ভাবো? তাহলে কিন্তু খুবই দুঃখ পাবো বুবু। ফারুকও বুঝতে পারে আস্তে আস্তে দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। কেবল সিনেমা, নাটক, আবৃত্তি, পত্রিকা করে দিন যাবে না। এবার কিছু একটা করতে হবে। স্থপতি হিসাবেই হয়তো কেরিয়ারটা শুরু করতে হবে। একদিন আর্কিটেকচারের মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে এলো। তাতে সবাই খুশি, বুবু খুশি, অপি তো বটেই। মৃত্যু তার শোকের ছায়াটা আস্তে আস্তে সরিয়ে নিতে লাগলো। পৃথিবী প্রবীণ আরও হয়ে যায় মিরুজিন নদীটির তীরে। বিবর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে। পৃথিবীর প্রবীণতর হয় প্রতিদিন। স্টেডিয়ামে উইকেট পড়ে, 100 মিটার দৌড়ের সময়কাল আরও একটু কমে আসে। মেয়েদের জামার ছাট বদলায়, পৃথিবী থেকে কোনো একটা প্রজাতি বিলুপ্ত হয়ে পড়ে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা একটু বাড়ে, কম্পিউটারের নতুন প্রজন্ম আবিষ্কৃত হয়। 1 নম্বর নায়িকা পিছাতে পিছাতে শীর্ষ তালিকার বাইরে চলে যায়। শেয়ার মার্কেটে ধস নামে, শেয়ার মার্কেটে চাঙ্গা হয়। ঋণ খেলাপি ফিতা কাটে, রাস্তার পুলিশের সঙ্গে দাঙ্গায় মাতে বিরোধী দল। একদিন ফারুকের কাছে হঠাৎ ফোন করে মোহন। এই ফারুক, কেমন আছিস? ভালো, এই তো দিন কেটে যাচ্ছে। তুই কি খুব ব্যস্ত ফারুক? না, আমার আর ব্যস্ততা কি। গুড,
তুই তাহলে আমার সঙ্গে লাঞ্চ কর, আজকে সময় হবে। হঠাৎ কি ব্যাপার? ব্যাপার আছে, কি ব্যাপার সেটা জানার জন্যই তুই আয়। এক কাজ কর, দুপুরে তুই কুড়েঘর রেস্টুরেন্টে চলে আয়, ঠিক একটাই, ওকে? দুপুরবেলা ফারুক গিয়ে ঢুকলো কুড়েঘরে। এর আগে সে কখনো এই রেস্তোরাঁয় আসেনি। তাজ্জব ব্যাপার, ঢাকা শহরের ভেতরেই একটা ইঁদো গাঁও বানানো হয়েছে। কচু কচুরিপানাওয়ালা নালা, বাঁশের সাঁকো, বিচালের স্তূপ, একটা ঢেকি পাড় কুয়োতলা, বাঁশকাঠ দিয়ে বানানো চেয়ার টেবিল, টং ধরনের, হ্যারিকেনের চিমনির ভেতরে বাল্ব। ভালোই তো, অপিকে একদিন আনতে হয়। খাওয়া দাওয়া দেশি, তবে একটু বাড়াবাড়িও আছে। ইয়া বড় চিতল মাছের পেটি, কাটারি ভোগ, চাউলের ভাত, কাসন্দি। মোহন এলো একটু পরে, মোবাইল হাতে। বলল, ঝামেলার উপরে ঝামেলা। একটা প্যাকেজ সিনেমা বানাচ্ছি। সবাই তো বানায় নাটক, আমি বানাবো সিনেমা, বুঝলি না? ব্যবসায় আসল হলো আইডিয়া, নিউ আইডিয়া। ফারুক বলল, আচ্ছা, এখানে প্লেটে ভাত দিচ্ছে কেন? কলা পাতায় ভাত দিলেই তো পারত, নিদেন পক্ষে মাটির শান কি? মোহন বলল, অন্তত কাঁসার বাসন কোসনে তো দিতেই পারতই, বাদ দে, এই জন্য ডেকেছি। টিটি করে মোবাইল ফোন বেজে উঠল। মোহন ওটা অফ করে রাখলো, চোখে মুখে তার বিরক্তি। শোন, ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটির কাজটা পেয়ে যাচ্ছি। পুরো ক্যাম্পাসের প্ল্যান, ডিজাইন, কনস্ট্রাকশন, কনসালটেন্সি, অনেক টাকার কাজ। শুনে ফারুক একটু ধাক্কা খেলো, গলায় ভাত আটকে যাচ্ছে। সে পানি খেয়ে নিয়ে বলল, বাবা, বিরাট খবর। কিন্তু দোস্ত, আমার প্যাকেজ সিনেমা তো শেষ করতে হবে। মৌসুমী নায়িকা, তোর হেল্প দরকার। সিনেমার আমি কি বুঝি? আরে সিনেমা না, একটা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম দি। তুই, আমি আর রাহেল, আমি কাজ এনে দেব, তোরা এক্সিকিউট করবি। প্রফিট লায়াবিলিটি সব 3 ভাগে ভাগ হবে। আমি কি পারবো? না পারার কি আছে, চলে আয়। ফারুক মনে মনে হিসাব করছে, মোহন তার কাছেই এলো কেন। তার ছাত্র জীবনের দিনগুলো মনে পড়তে লাগলো। ওরা আসলেই ভালো বন্ধু ছিল। বহু রাত বুয়েটের শহীদ মিনারে, অডিটোরিয়ামে, সিঁড়িতে ওরা আড্ডা দিয়েছে। ফারুক ওকে শোনাতো কবিতা, স্মৃতি থেকে অবিরল, আর মোহন শোনাতো বিতর্কের স্ক্রিপ্ট। মোহন বলল, দোস্ত, পাগলামি করিস না, না বলার কোনো মানে হয় না, সুবর্ণ সুযোগ। ফারুকের চোখের দিকে সে তাকিয়ে থাকলো। ফারুক মোহনের চোখে চোখ রাখলো। মোহনের ভিতরে এক ধরনের শিল্পী আছে, যদিও ক্রিয়েটিভ আর্টের চেয়ে পারফর্ম আর্টের দিকেই ওর ঝোঁক বেশি। শিল্পী তার সঙ্গ সংশ্লিষ্টতা আরেক শিল্পীর সঙ্গেই করতে যায়। এক কবি সবসময় যায় আরেক কবির কাছে। মোহনের চোখে বন্ধুর প্রতি বন্ধুর টান। ছাত্র অবস্থায় ফারুক বন্ধুদের কাছ থেকে প্রচুর স্নেহ পেয়েছে, প্রশ্রয় পেয়েছে। আজও বন্ধুরা তাকে প্রশ্রয় দিতেই চায়। মা যেমন তার প্রতিবন্ধী সন্তানটির জন্যে মমতা পুষে রাখেন। ফারুক বলল, ঠিক আছে, আমাকে কি করতে হবে? তুই কাল আমার অফিসে আয়, কোম্পানি বানাতে হবে, আর্টিকেল অফ মেমোরেন্ডামে সইটই করতে হবে। তবে দোস্ত, তুই যে পালিয়ে যাবি না, এটা আমি সার্টেইন করতে চাই। তুই 5 লাখ টাকা দিবি, আমাকে না বেটা, কোম্পানিকে। টাকা? আমি টাকা পাবো কোথায়? কোথাও না পেলে আমি ধার দেবো, তবে তুই পাবি। জোগাড় কর, বাসায় বল। তোর বোনের কাছে ধার নে, 1 বছর লাগবে না, প্রফিট থেকে শোধ করে দিতে পারবি। ফারুকের মনে দ্বিধা, নিজের উন্নতির জন্য টাকা চাইতে হবে। মোহন বলল, ফারুক, তোর ওই রাতটার কথা মনে আছে? ওই যে ট্রাক এসে ট্রাফিক আইল্যান্ডটা উড়িয়ে দিল। ফারুকের মনে পড়তে লাগলো সেই রাতের কথা। মোহন অনেক মদ খেয়ে এসেছিল। তারা বুয়েটের মধ্যখানে দিয়ে বয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের মধ্যে একটা ট্রাফিক আইল্যান্ডে বসেছিল, ফারুক আর মোহন। ফারুক কবিতা পড়ছিল, মোহন শুনছিল। একসময় দেখলো মোহন ঘুমিয়ে পড়েছে। মোহনকে কোলে তুলে সে নিয়ে গেল শহীদ মিনারের সিঁড়িতে। তখন রাত 2টো হবে হয়তো। হঠাৎ বিকট আওয়াজ। ফারুক দেখলো একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে ট্রাফিক আইল্যান্ডটাকে। আইল্যান্ডটা ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। মাত্র 2 মিনিটের জন্য তারা বেঁচে গেল। আর 2 মিনিট যদি ওই আইল্যান্ডে থাকতো, তাহলে মাংস, হাড়, রক্ত কিমা হয়ে যেত। ঘুম জড়িত কণ্ঠে মোহন বলেছিল, ব্যাপার কি? মোহন বলল, দোস্ত, বেঁচে গেছি। মরলে তো মরতাম একসঙ্গেই বেঁচে থাকি, চলে আয়। ফারুক রাজি হয়ে এলো। অপিকে নিয়ে পরের শুক্রবারই ফারুক চলে এলো কুড়েঘরে। দেখো, ঢাকার মধ্যে জল ঢাকা যেন রংপুরের একটা জায়গা। অপি কিন্তু সত্যি সত্যি অবাক। কি খাবে? মনে হয় পান্তা আর বিচি কলা খেতে হবে। ফারুক রসিকতা করল। খেতে খেতে ফারুক বলল, বুঝলে জান,
মোহনের প্রস্তাবটায় রাজি হয়ে গেলাম। এভাবে গায়ে হাওয়া লাগিয়ে আর কতদিন। ফারুক তাদের নতুন উদ্যোগের কথা জানালো অপিকে। তারপর স্বপ্ন ভরা চোখে বলল, বোনের বাড়িতে বসে বসে আর কতদিন খাবো বলো, বিয়ে শাদী তো করতে হবে। অপি এবার লজ্জা পেয়ে গেল। এই প্রথম ফারুক নিজ থেকে বিয়ের কথা বলছে। বুঝলো অপি, এই প্রজেক্টটা শুরু হলে সামনের বছরই নিজের পায়ে দাঁড়িয়ে যাব। তোমারও মাস্টার্স ফাইনালটা হয়ে যাবে, বিয়ে করে ফেলবো। অপি কিছু বলছে না, মাথা নিচু করে চামচ দিয়ে ভাত মাখছে। কি, তুমি খুশি হওনি? হ্যাঁ, অপি খুব খুশি হয়েছে। ফারুক নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের পেশায় ফিরে যাচ্ছে। স্পঞ্জের চপ্পল পায়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না, সে খুব ভালো হবে। আর তখন সত্যি সত্যি আমাদের একটা ঘর হবে, সত্যি সত্যি আমি বাবুই পাখির বাসার মতো ঘরে সাজিয়ে দেব। ইন্টেরিয়ার ডেকোরেশনটা নিয়ে আমার কতগুলো আইডিয়া আছে, তুমি শুনলে পাগল হয়ে যাবে। না বাবা, বলো না, আমার পাগল হওয়ার কোনো ইচ্ছা নেই। দাঁড়াও, তোমাকে কতগুলো বিদেশি বাড়ির ইন্টেরিয়ার দেখায়। ফারুক ওর ব্যাগ ঘেটে বই বের করলো। অপি মন দিয়ে দেখলো ফটোগ্রাফ। কি সুন্দর সুন্দর এক একটা বাড়ি। এই দেখো শোয়ার ঘর, এখানে একটা ফ্লাওয়ার ভার্স, এই জানলা দিয়ে রাতে চাঁদের আলো এসে পড়বে। স্বপ্ন স্বপ্ন। এমনই একটা ঘর তাদের হবে, আর তার আর ফারুকের। দুজন দুজনকে সারা রাত জড়িয়ে ধরে থাকবে। ফারুকদের নতুন অফিসটাও হলো দেখবার মতো। আর্কিটেকচারাল ফার্ম। তার চেহারাটা অনিন্দ সুন্দর না হলে চলে? ফার্মের নাম উঠোন। উঠোনের সব কিছু স্পেশাল, চেয়ার, টেবিল, কার্পেট, ফোনসেট, সিলিং সব। ফারুকের একটা নিজের ছোট্ট ঘর। ঘরটায় ঢুকলে মনে হয় এক মেঘের ঘরে ঢুকে পড়লাম। ধূসর রঙের সব কিছু। টেবিলের পাশে দেখে একটা ছোট্ট ফ্রেম, তাতে অপির ছবি। ফারুক ক্রমশ ব্যস্ত হয়ে পড়ল। ভীষণ কাজ। পুরুষ মানুষকে কাজ যখন ডাকে তখন তাকে আর পায় কে? গভীর রাতে ফারুক ফোন করে অপিকে। রাতে কথা হয়, সারাদিন হয়তো দেখাই হয় না। অপি চিঠি লেখে ফারুককে, রাত জেগে জেগে লেখা লম্বা চিঠি, আবেগে থরথর। মাঝে মধ্যে সেসব চিঠির দীর্ঘ জবাব আসে। ফারুকের লেখার হাত খুব ভালো। এমন গল্পের মতো করে লেখে, রূপকথার গল্প। সামনে অনার্স ফাইনাল। অপিও নিজেকে ডুবিয়ে রাখে পড়াশোনায়। বহুদিন পর এক শুক্রবার ফারুক খানিক সময় পেল। তারা ঠিক করলো আজ তারা যাবে টাঙ্গাইলে। একটা মাইক্রোবাস ভাড়া করে টাঙ্গাইলে গিয়ে খুঁজে বের করবে টাঙ্গাইল শাড়ি তাঁতিদের ঘর। ঘরে ঢুকে পছন্দ করে শাড়ি কিনবে। সকালবেলা অপি তাই রেডি। একটা খদ্দরের ক্রিম কালার জামার উপরে কালো তুলির হ্যাঁচর প্যাঁচর। ফারুক তাকে বলেছে একটা শাড়িতে তুলি দিয়ে ছবি এঁকে দেবে। তাতেই অপিকে দেখাচ্ছে খুব স্মার্ট। ফারুক এলো সকাল সকাল, বসলো না। এমনিতেই দেরি হয়ে গেছে, দিন থাকতে থাকতে ফিরে আসতে হবে। রিকশায় উঠে হঠাৎ ফারুক কুসকুস করতে লাগলো, একটু অফিসে যাওয়া দরকার, একটা গুরুত্বপূর্ণ কাগজ আছে, আজই একটা জায়গায় পৌঁছতে হবে। অপি বলল, কুসকুস করতে হবে না, সারাদিন শুধু কাজ আর কাজ। আজ 23 দিন পর আমার সঙ্গে আজ 23 দিন পর আমরা একসঙ্গে বেরোচ্ছি। আজও কাজ তোমাকে ছাড়লো না। ফারুক অন্যমনস্কভাবে চুচু করতে লাগলো। অপি বলল, আচ্ছা বাবা, চলো অফিসে। কাগজটা নিয়ে ফটোকপি করে যথাস্থানে পৌঁছে দিয়ে যায়। ফারুক বলল, অফিস আজ বন্ধ, পিয়ন টিয়ন পর্যন্ত নাই। তাতে কি, পিয়নের কাজ নিজেরা করলেও কোনো অসুবিধা আছে? অবশ্য নেই। দুজন ওদের অফিসে গেল। পল্টনের এক ভাড়া বাড়িতে অফিস। ফারুক পকেট থেকে চাবি বের করে দরজা খুলল। অপিকে নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরটা অন্ধকার, হাতে সুইচ টিপতে হলো। নিজের ঘরে ঢুকে ফারুক কাগজ খুঁজছে। অপি ফারুকের চেয়ারে বসে দোল খেতে লাগলো। হে হে হে। দোল খেতে খেতে অপি নিজের মনেই হেসে উঠেছে। ফারুক তাকালো অপিদের দিকে। মেঘের গায়ে এই অপূর্ব সুন্দর মেয়েটাকে। মেঘেদের মেয়ে বিজলি রানী নাকি পরীর মেয়ে মেঘবতী? ফারুক একদৃষ্টিতে চেয়ে আছে। অপি টের পাচ্ছে মেয়েদের 3 নম্বর চোখ থাকে। কে তাকে দেখছে, কোন দৃষ্টিতে দেখছে তারা ঠিকই বুঝতে পারে। অপি বুঝলো ফারুক তাকে দেখছে মুগ্ধতার চোখে, ভালোবাসার চোখে, সম্ভবত স্নেহের চোখে। অপি সোহাগে এলিয়ে পড়তে লাগলো ভেতরে ভেতরে। বলল, জান্টু মান্টু কাছে এসো, আমার হাতটা ধরো। ফারুক এলো, চেয়ারের পেছনে দাঁড়ালো, অপির গলাটা পেঁচিয়ে ধরলো। তারপর মাথার উপর দিয়ে মুখ নামিয়ে ওর ঠোঁটে চুমু খেলো। অপির চুল এলোমেলো করে দিল। তার চুলের মধ্যে মুখ গুজে গন্ধ শুকতে লাগলো। কণ্ঠার হাড়ে চুমু খেলো, ঘাড়ে চুমু খেলো। তারপর মেয়েটাকে টেনে কাছে নিয়ে দাঁড় করিয়ে আলিঙ্গনে বাঁধল সজোরে। বুকের মধ্যে বুক রাখতে কি আরাম। 5 মিনিট ধরে তারা আলিঙ্গন আবদ্ধ হয়ে রইল। তারপর ফারুক বলল, এসো চুমুর বিশ্ব রেকর্ড ভঙ্গ করি।
দুজনে মেঘ রঙা কার্পেটে বসলো। তারপর শুরু হলো দীর্ঘতর চুম্বন পর্ব। ফারুক ধরল অপির ওপরের ঠোঁট, অপি পেল ফারুকের নিচের ঠোঁট। তারপর ঠোঁটের ওপর তোলা নিচের তলার পারস্পরিক বদল। তারপর দাঁতে চুমু খাওয়া। তারপর জিভ এর মুখের মধ্যে, ওর জিভ ওর মুখের মধ্যে। একসময় ফারুক অপির জামার হুক এ হাত দিতে, একসময় ফারুক অপির জামার হুকে হাত দিল। জটিল বোতাম, ফারুক খুলতে পারবে না। অপি বলল, কি চাও? তোমাকে দেখব। দেখছো না? না, তোমার বুক দেখব। বিশ্বাস করো, শুধু দেখবো, আর কিছু না। সত্যি সত্যি। জামাটা নিচ থেকে উপরে তোলো। অপি জামাটা নিচ থেকে উপরে তুলে ধরালো। এত সুন্দর, এত সুন্দর, জ্যোৎস্না, জ্যোৎস্না। ফারুক কিছুই করলো না, শুধু তাকিয়ে রইল। সে মনে মনে আবৃত্তি করতে লাগলো রবীন্দ্রনাথ থেকে। কোমল দুখানি বাহু, সারমেলতায় বিকশিত স্তন দুটি আগুলিয়া রয়, তারই মাঝখানে ঘিরে রয়েছে লুকায়ে অতিশয় সযতন গোপন হৃদয়। দুইখানি স্নেহ স্ফুট স্তনের ছায়ায় কিশোর প্রেমের মৃদু প্রদোষ কিরণে আনত আখির তলে রাখিবে আমায়। ওই দুটি ঘুঘুর দেহের মতো বুকের মাঝখানে হৃদয়, সেই জায়গাতেই কি আমি আছি। অপির জামা নামিয়ে দিল ফারুক পরম যত্নে। খানিকক্ষণ নীরব থেকে বলল, বিয়ে করে আমরা বাচ্চা নিয়ে নেব, কেমন? আচ্ছা বলো তো, যদি আমাদের একটা মেয়ে হয়, কি নাম দেব তার? তুমিই বলো। অপরাজিতার মেয়ের নাম অপালা। অপালা মানে কি জানি, মিথোলজিক্যাল ক্যারেক্টার। আর যদি ছেলে হয়, তাহলে নাম দিও অপূর্ব, না হলে অনন্ত। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে অপি ঘোষণা করলো, জরুরি ঘোষণা, আমার একটা ছোট্ট অপারেশন লাগবে। আমি এখন ক্লিনিকে যাচ্ছি, ভারী মজা, জীবনে প্রথম আমি অজ্ঞান হতে যাচ্ছি। হে 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 হে। মামা বললেন, তাই নাকি? তাহলে তোর জন্য ফল ফ্রুট কিনে রাখতে হয়। জোয়ান মানুষের অনেক ডিউটি, কমলা, আপেল, আঙুর, বেদানা। অপি, কিছু টাকা পয়সা দাও দেখি। মা বললেন, সব বিষয় নিয়ে আর কি নয়, ব্যাপার কি হয়েছে? অপি বলল, মা, ক্লাসে হঠাৎ করে পেট ব্যথা শুরু করলো, তলপেটের ডান দিকে, পয়েন্টেড ব্যথা, তার মানে তো অ্যাপেন্ডিসাইটিস। এখন ডাক্তারদের কাছে ডাল ভাত। 2000 সালের মধ্যে সবার জন্য ডাল ভাত হচ্ছে। এই জমানায় এমন একটা মাইনর অসুখ নিয়ে ইয়ার্কি করবো না তো কখন করব? ক্যান্সার হয়ে গেলে তো ইয়ার্কি করে লাভ নেই। মামা বললেন, কে বলেছে ইয়ার্কি করে লাভ নেই? হাসি চিকিৎসার একটা সুফল নিশ্চয়ই আছে। মা বললেন, না বাপু, আমার কিন্তু সব বেশি আর কি ভাল লাগে না। ব্যথাটা কি খুব বেশি? অপি বলল, আমি ঠিক জানি না, কারণ এর চেয়ে বেশি ব্যথা তো আমার পেটে কোনোদিন হয়নি। মা বললেন, ক্লাসে গিয়ে খিদে লেগেছে, পেট খালি তারই ব্যথা, ভাত খেলে ব্যথা ঠিক হয়ে যাবে। দাও তাহলে ভাত দাও। আজকে কি রান্না হয়েছে মা? নলা মাছ। আচ্ছা ঠিক আছে, খেতে বস, ডিম ভেজে এনে দিচ্ছি। ডাল আছে তো মা? ডাল ভাত খেয়ে গিয়ে ডাল ভাত অপারেশনের জন্য তৈরি হই। বিকেলবেলা ব্যথাটা আরও তীব্র হয়ে উঠল। অ্যাপেন্ডিসাইটিসের আদর্শ মেনে ওঠা ব্যথা, তলপেটে ডান দিকে। সন্ধ্যার দিকে কমে এলো ব্যথাটা। এমন ইদানিং মাঝে মধ্যে হচ্ছে, লক্ষণ ভালো নয়। হঠাৎ অ্যাপেন্ডিসাইটিস বাস্ট করে মরে গেলে সব শেষ, তখন কেঁদে কেটেও লাভ হবে না। হায় জীবন, এত ছোট কেন? গান গাইতে হবে কবরে গিয়ে, এই খেদ মোর মনে মনে, ভালোবেসে মিটল না আশ, কুলালো না এ জীবনে। হায় জীবন, এত ছোট কেন? সে মরে গেলে ফারুক একা একা কি করবে? অপির মনে পড়ে গেল সেই কৌতুক। হ্যাঁ গো, আমি মরে গেলে তুমি কি করবে? পাগল হয়ে যাব। আবার বিয়ে করবে না তো? বলা যায় না, পাগলে কি না করে। পুরুষগুলোকে বিশ্বাস নেই, হয়তো কবরের পাশে বসে হাত পাকা দিয়ে বাতাস করে মাটি শুকোবে। বাবার এক বন্ধু আছেন সার্জন। অপি বলল, বাবা, তোমার বন্ধুকে কি তোমার মাঝে মধ্যে দেখতে যাওয়া উচিত নয়? নিশ্চয়ই। কোন বন্ধু? ডাক্তার হাসান আঙ্কেলকে। ডাক্তারের কাছে ঘন ঘন যাই, এই দোয়া কি ভালো দোয়া হলো? তা না, তবে আপাতত আমি তার কাছে যেতে চাইছি। পেটের সামান্য ব্যথা দেখা দিয়েছে। তুমি কি একটু ফোন করে দেবে? ঠিক আছে, দিচ্ছি। সঙ্গে কে যাবে? মামাকেই নিয়ে যাই, জোয়ান মানুষ সঙ্গে থাকা ভালো। মামা ভাগ্নি যেখানে, আপদ নাই সেখানে। বাবা ফোন করে দিলেন। পরদিন বিকেলবেলা অপি দেখা করলো ডাক্তার হাসানের সঙ্গে। খুবই ভালো মানুষ এই ডাক্তার, নানা গল্প করেন। মা মা করে ডাকেন। বললেন, মা, তুমি কি দিল খোলা ধরনের মেয়ে, নাকি পেটে কথা রাখা মেয়ে? জি, বুঝতে পারছি না।
না, বলছিলাম কি, মনে হয় পেটের মধ্যে কথা চেপে রেখে আবার ব্যথা বানাওনি তো? মেয়েরা সাধারণত পেটে কথা রাখতে পারে না, তাই তাদের ব্যথা বেদনা হয় না। এই টেস্টগুলো একটু করাও। টেস্ট করা হলো জরুরি ভিত্তিতেই। সব কিছু দেখে ডাক্তার বললেন, মা, আমার কেন যেন মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস নয়। তুমি মা একটু ডাক্তার আলীর কাছে যাও, আমি চিঠি লিখে দিচ্ছি। ডাক্তার আলী লোকটা গম্ভীর ধরনের, কোনো কথা বলেন না। আরও কিছু টেস্ট এক্স-রে তিনি করতে দিলেন। সেসবের রিপোর্ট নিয়ে মামা ভাগ্নি ফের গেল তার কাছে। তিনি আরও গম্ভীর হয়ে বললেন, পেশেন্টের কি টিবির হিস্ট্রি আছে? মামা আমতা করছেন। অপি বলল, আছে, সে অনেক ছোট থাকতে, তখন আমি ক্লাস 1-এ পড়ি। ডাক্তার বললেন, আরেকটা টেস্ট করতে চাই, এর জন্য ক্লিনিকে ভর্তি হতে হবে। মামা বললেন, কবে ভর্তি হতে হবে? ডাক্তার বললেন, কাল পরশু, আপনাদের সুবিধা মতো। মামা তোতলাতে শুরু করলেন, ডিজিজটা কি সিরিয়াস? ডাক্তার অতি ভারী কি গলায় বললেন, ডিজিজটা ধরার জন্যে একটা টেস্ট করতে হবে, তার আগে কিছু বলা যাচ্ছে না। হাসিবাড়ির হাসি ঠাট্টা এবার একটু করুণ হয়ে পড়ল। কয়েকদিন অপি বাসায় ফিরেছে আর অভিনয় করে দেখিয়েছে কোন ডাক্তার কিভাবে কথা বলেন, কার হাতের লেখা কেমন, কার চুলের ছাট মিস্টার টি এর মতো। প্রথম দিন ডাক্তার আলীকে দেখে সে বলেছিল, এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়। দেখতে তিনি চার্লি চ্যাপলিন, শুধু গোপটা নেই, কিন্তু গলার আওয়াজ ঠিক যেন অমিতাভ বচ্চন। আজ এসে বলল, আবার হাসির স্কুল খোলো, ক্লিনিকে ভর্তি হতে হবে, হে হে হে। তার হাসি দেখে সবাই গম্ভীর হয়ে গেল। সে বলল, কি ব্যাপার, তোমরা সবাই হাসি ঠাট্টা ভুলে গেলে মনে হচ্ছে, রিফ্রেশমেন্ট কোর্স করতে হবে। পরদিন বাবা নিজে গেলেন ক্লিনিকে ডাক্তারের সঙ্গে আলাপ করতে। ফিরে এসে মাকে বললেন, কি একটা টেস্ট নাকি করবে, ল্যাপ্রোস্কোপি। ভর্তি করতেই হবে, বুকের ভেতরটা কেমন করছে, খুবই কেমন। মা বললেন, তুমি ভেঙে পড়ো না, মেয়েটার সামনে হাসি খুশিই থাকো, তোমার মন খারাপ দেখলে ওর মনটা কেমন খারাপ হবে। ক্লিনিকে ল্যাপ্রোস্কোপি হয়ে গেল। পেটের মধ্যে একটা ছোট্ট ছিদ্র করে ভেতরের অবস্থা যন্ত্রপাতি দিয়ে দেখা। তারপর ডাক্তার বলল, ঠিক আছে, সব ঠিক, মিস অপরাজিত হক, আপনি এখন যেতে পারেন। শুনে অপি ফিক করে হেসে দিল। এই জীবনে এই প্রথম সে মিস অপরাজিতা হক সম্বোধন শুনল। 60 দশকের সিনেমায় এরকম ডায়লগ শোনা যায়। এরপর সব ঠিকঠাক, হাসিবাড়ি আবার হাসিতে উজ্জ্বল। একদিন তাদের ড্রয়িং রুমে আয়োজন করা হলো দাদির এক কোক সঙ্গীত অনুষ্ঠান। দাদি হারমোনিয়াম বাজিয়ে গান গাইলেন। অনুষ্ঠানে অবশ্য বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল ফারুক আবদুল্লাহর, তিনি কিন্তু আসতে পারলেন না, খুবই ব্যস্ত। বিল্ডিংয়ের নকশা আঁকছেন। অপির সঙ্গে অবশ্যই টেলিফোনে কথা হয়, যদিও সারা রাত টেলিফোনে কথা বলার সর্বশেষ ঢাকায় ফ্যাশনের সঙ্গে তারা তাল মেলাতে পারছে না, কারণ ফারুক সত্যি ব্যস্ত। গভীর রাত পর্যন্ত ডিজাইনের কাজ করে, আবার সকালে উঠে অফিস যেতে হয়। অপি বলে, ভালোবাসলাম ব্যাংকে, এই যে হতে চাইছে রাজকুমার। না বাবা, আমার ব্যাংকই ভালো ছিল, আমাকে 24 ঘন্টা সময় দিত। নিজের মহাসমারোহে ক্লিনিক যাত্রা ও বীর বিক্রমে ফিরে আসার গল্প অপি বিস্তারিত জানালো ফারুককে। বলল, জানো, একটা রানও করতে পারিনি, ব্যাট নিয়ে গেলাম আর ফিরে এলাম। মানে কি? মানে হলো ডাক্তার বললেন কোনো রোগ নেই, মিস অপরাজিতা হক, আপনি বাসায় ফিরে যেতে পারেন। হে হে হে, এত বড় ঘটনা তুমি আমাকে জানাওনি কেন? শোনো, পত্রিকায় দেখেছ চাঁদপুরে কি ঘটেছে? স্টুল ছিনতাই। এক লোক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যাচ্ছে স্টুল টেস্ট করতে, ব্যাগের মধ্যে স্টুল। রাস্তায় ধরলো ছিনতাইকারী, যা আছে দিয়ে দাও। লোকটা ব্যাগ দিয়ে দিল। চিন্তা করো, ছিনতাকারী পরম আগ্রহে ব্যাগ খুলছে, তারপর তার অবস্থা কি হলো? হে হে, আমি তো ভাবলাম একটা কিছু ঘটুক, তারপর তোমাকে খবর দেব। ওগো আমার ক্যান্সার, তুমি এসো, তোমার কোলে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। কিন্তু সেসব কিছুই না, হয়তো হজমের গন্ডগোল, তাতেই কিনা কি টেস্ট করালো। যন্ত্রপাতি এসেছে তো, অ্যাপ্লাই করার লোক চাই। এই খবরদার, নিষ্ঠুরের মতো কথা বলো না, আমার চোখ কিন্তু ছলছল করছে। তুমি না একেবারে চিকেন হার্টেড। আর তুমি কি লায়ন হার্টেড? তা তো হবই, তোমার হার্টে তো আমি, আমার হার্টে তো তুমি। এই, আমাকে চিকেন বলছো? কান মলে দেবো। তাও টেলিফোনে? হ্যাঁ, তাহলে তো বেঁচেই গেলে। হাতটা আর কান পর্যন্ত পৌঁছালো না। নাও একটা কান মলা। মলেছ? হ্যাঁ, তাহলে নাও তার দম। ওপারে চুমুর শব্দ হলো। ও
অপি বলল, ডু। সেই রাতে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটল। পরীক্ষার প্রস্তুতি হিসাবে অপি একটু রাত জেগেই পড়ে। রাত 1টার দিকে সে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। ঘুম আসছে না। মনে হচ্ছে ফারুক তো জেগেই আছে, একবার ফোন করতে যাবে কিনা। ওর কাজের ব্যাঘাত ঘটবে ভেবে আর উঠল না। চোখে একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ ঘুম ভাঙল, কে যেন কপালে চুমু দিচ্ছে। চোখ মেলে বুঝল মা, কিন্তু সে ঘাপটি মেরেই পড়ে রইল। ডিম লাইটের মৃদু আলোতেও সে বুঝল মায়ের চোখে জল। ব্যাপার কি? মা বিছানার পাশে খানিক দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠলেন। কান্না গোপন করার জন্য তিনি ঘর ছেড়ে গেলেন দ্রুত পায়ে। অপির মনে একটা প্রশ্ন খচখচ করতে লাগলো। কোথাও একটা গোলযোগ হয়ে গেছে। কোথায়? পরদিন মামা এলেন তার ঘরে। মামুনি, তোমার জোয়ান ছেলে একটা বিপদে পড়েছে। 50টা টাকা দেওয়া যাবে? ধার। খুব বিপদে পড়েছি। কি বিপদ? রিকশায় চড়ে এক জায়গায় গিয়েছি পাওনা টাকা আনতে, গিয়ে দেখি ব্যাটা নেই। এখন রিক্সা ভাড়া দেই কেমন করে? এক বেবি ট্যাক্সিওয়ালার কাছ থেকে টাকা ধার করে রিক্সাওয়ালাকে দিলাম। ওই বেবি ট্যাক্সিতে আসছি, রাস্তায় সেটা খারাপ হয়ে গেল। আরেকটা বেবি ট্যাক্সিওয়ালার কাছে থেকে 25 টাকা ধার করে ওকে দিলাম। এখন শেষ বেবি ট্যাক্সি নিচে দাঁড়িয়ে আছে, 50 টাকা পায়। দেব, তবে একটা শর্ত। আমি একটা প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক জবাব দেবে। নিশ্চয়ই দেব। জেনে শুনে সত্য গোপন করবে না। আলবাত না। ঠিক আছে, স্কুটার ভাড়া দিয়ে আসো। 50 টাকা দিল তাকে অপি। এখন বলো, কি তোর সওয়াল? এখন বল, কি তোর সওয়াল? আমার অসুখটা কি? ক্যান্সার? না। তাহলে কি? কোনো অসুখ না। নিশ্চয়ই কোনো অসুখ, সিরিয়াস অসুখ। বলছি তো অসুখ না। মিথ্যা বলো না। তোতলাচ্ছ কেন? বলবো? হ্যাঁ, আসলে তোকে তো জানাতে হবেই তোর অসুখ। তুই জানবি না? অসুখটার নাম টিউব ব্লকেজ। মেয়েলি অসুখ। ইউটোর্স ডিসপ্লেসড হয়ে গেছে, নেমে গেছে, টিউব ব্লক হয়ে গেছে। এতে কি আমি মরে যাব? না। মরে যাবি কেন? বেঁচে থাকবি, শত আয়ু হবি, শুধু বিয়ে করতে পারবি না। না না, বিয়ে করতে পারবি। বাচ্চা কাচ্চা হবে না? না হোক মডার্ন এজ, হো ডাজ ওয়ান্ট কিডস। না। অপিও হাসতে লাগলো। হে হে, থ্যাংক ইউ। যাও মামা, সামনে আমার পরীক্ষা। তারপর উলটপালট হয়ে গেল সমস্ত চরাচর। মনে হলো সব কিছু উল্টে গেছে। খাট, চেয়ার, টেবিল, ছাদ, পা উপরে মাথা নিচে, আর ফ্যানটা মেঝেতে। পানি নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, ধোয়া ওপর থেকে নিচের দিকে নামছে। সে নিজে ঝুলে আছে ছাদে, ছাদের সঙ্গে পা, মাথা নিচের দিকে। তারপর অন্ধকার হয়ে এলো চারপাশ, ঝাপসা হতে হতে। খানিকক্ষণ ঝিম ধরে পড়ে থেকে সে উঠল। বাসার সবাই টিভি দেখছে। কেবল লাইনে নানা মজার জিনিস দেখা যায়। অপি ঘরে একা। সে বাথরুমে গেল, মাথায় পানি ঢালল অনেকক্ষণ। মাথা মুছে টেবিলে মাথা ঠেকিয়ে ধাতস্থ হওয়ার চেষ্টা করলো। না, স্বাভাবিক হওয়া যাচ্ছে না, কিন্তু তাকে হতেই হবে। সে হাসি বাড়ির মেয়ে। এখন আমার কি করা উচিত? এখন আমার কি করা উচিত? তার খুব হাসি পাচ্ছে। তার 6 বছর বয়সে কাশি হয়েছিল। ওটা যে টিবি সেটা বুঝতে একটু সময় লেগে গিয়েছিল। তারপর যথারীতি চিকিৎসা শুরু হলো। তখন তার বয়স কম, আর রোগটা তেমন ভয়ানক কিছু নয়। সবাই তাই বলেছে। হা অদিষ্ট! তখনই তার শরীর তার সীমানা বেঁধে দিয়েছে। অপি একটা মহিলা পত্রিকা স্বাস্থ্য পাতায় চিঠি লিখল, টিউব ব্লকেজ কি। তারপর অপেক্ষা। এই সময় সে রইল যথাসম্ভব স্বাভাবিক, হাসি খুশি। সবাইকে বলে দিয়েছে, আমার পরীক্ষা নিয়ে আমি খুব ব্যস্ত, ফার্স্ট ক্লাস পাবো, এই আমার পণ। আমাকে কেউ জ্বালাবে না, ডিস্টার্ব করবে না। ফারুককেও সে বলে দিল একই কথা। ফারুক নিজেও ব্যস্ত তার কাজ নিয়ে, মাঝে মধ্যে ফোন করে, মিনিট 5 কথা, এইসব। তারপর বেরুলো সেই চিঠি আর তার জবাব। বিয়ে করতে পারেন, তবে সন্তান হবে না। সাইকোলজিক্যাল রিফিউজাল থেকে দাম্পত্য জীবনে জটিলতা হতে পারে, ফিজিক্যালিও পেইনফুল হতে পারে। এদেশে চিকিৎসা নেই, বিলাতে অপারেশন করা হয়। সাকসেসের সম্ভাবনা 1/ও কম। গভীর রাত, বিছানায় শুয়ে আছে অপি। তার ঘুম আসছে না। সে এপাশ ওপাশ করছে। ফারুকের মতো সংসার বিভাগী ছেলে
ফারুকের মতো সংসার বিরাগী ছেলে গোটানো হয়েছে তাকে বিয়ে করে সন্তানের মুখ দেখবে বলে। বাচ্চার নাম কি হবে তাও সে ঠিক করে রেখেছে। তার বোন তার দিকে চেয়ে আছে একটা বাচ্চার আশায়। তার মা বংশের প্রদীপ জেলে যেতে চান আর একটা প্রদীপ। এ অবস্থায় সব জেনে শুনে কেন অপি বোঝা হবে ফারুকের ঘাড়ে? সে না ফারুককে ভালোবাসে, বড় প্রেম শুধু কাছেই টানে না, উহা দূরেও ঠেলিয়া দেয়। আজ অপিকে তার ছোট্ট দুটো কাঁধে নিতে হবে বড় প্রেমের বড় দায়িত্ব। সে ফারুককেও মুক্তি দেবেই। হাসিবাড়ির কাউকে তার পরিকল্পনার বলার দরকার নেই। তার পথ তাকেই বইতে হবে। মানুষ বড় একা, মানুষ তার চিবুকের কাছেও বড় একা। অপির চোখ মুখ বুক গলা ভেঙে কান্না আসতে চায়, কিন্তু কাঁদলে তো চলবে না। কাঁদলে তো তার পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে না। তাকে হাসতে হবে। মুখের মধ্যে কষ্টগুলোকে পাথর বানিয়ে তাকে হাসতে হবে। পাশের বিছানায় দাদি ঘুমোচ্ছেন। অপি উঠে বসলো। নিজের ড্রয়ার থেকে বের করলো ফারুকের দেওয়া প্রথম উপহার ঝিনুকগুলো হাতে করে নিয়ে সে আবার শুয়ে পড়ল বিছানায়। বালিশে মাথা দিয়ে বালিশের পাশে ঝিনুকগুলো রেখে সে নাড়তে লাগলো। তার মনে পড়ল আবুল হাসানের বহুল উদ্ধৃত কবিতার পংক্তি, ঝিনুক নীরবে সহে যায়, ভেতরে বিষের বালি, মুখে বুঝে মুক্ত ফলাও। ফারুক নামে তার কেউ ছিল না। ফারুককে সে চেনে না। ফারুককে তার ভালোবাসার প্রশ্নই আসে না।